সন্ধ্যার ভায়োলিন। লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা ৬৪। পরক্ষণে সিগারেটে জ্বলন্ত লাল স্ফুলিঙ্গ তর্জনী আঙ্গুলির সাথে চেপে ধরে পরিষ্ঠ ছাই ফেলল। হঠাৎ জ্বলন্ত সিগারেট ওহুর দিকে এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওহু ধর নে, সিগারেটটাই টান দে। ওহু আকাশ থেকে পড়ল যেন, বিশ্বাস করলো না, শুনতে পেল না যেন। বুড়ো কুণ্ঠিত করে উদ্বিগ্নভাবে আওড়ালো, কি কি বললেন আপনি? অভ্র কণ্ঠস্বর স্বাভাবিক রেখে জবাব করলো, শুনতে পাসনি? বললাম সিগারেটটাই টান দে, নে ধর। ওহু ঢোক গিলে পরপর কণ্ঠ রোধ হচ্ছে তার, অস্পষ্ট বনে আওড়ালো, আপনি কি বলছেন এসব? অভ্র রক্তিম চক্ষুদয় গম্ভীর করে কণ্ঠনালী স্পর্শ করে জবাব দিল, সিগারেটটাই টান দে। আমি কেন সিগারেটে টান দিব? আমি সিগারেট খাই নাকি? খাস না? কিন্তু এখন থেকে খাবি। এই নে ধর, টান দে, দেখ কেমন ভালোই লাগবে তোর। ও হতবিম্ব হয়ে চেয়ে রইল। পরক্ষণে অব্র কঠিন কণ্ঠস্বর নিয়ে পরিবর্তিত হলো। দাঁতে দাঁত চেপে আসলো, কর্কশ গলায় শুধালো, কি বললাম শুনতে পাসনি? খুব বড় হয়ে গেছিস বোধহয়। ভার্সিটি সিনিয়র ছেলেদের সাথে বসে মাঠে আড্ডা দিস, তোকে আবার তারা সিগারেট অফার করে। হুস। আনচান করছিল অন্তরাত্মা, ভয় চেপে ধরেছে ওহুর। অমর ভাই জেনে গেছে তাহলে ভার্সিটিতে আজ কি হয়েছিল। ওহুর সর্বাঙ্গ কেঁপে উঠল। ওহুর প্রতিচ্ছবি থেকে নজর টেনে মাটিতে নামিয়ে রাখলো। অব্র ধমকানির আওয়াজে ওহুর বুক ধুকপুক করছে। কিরে, জবাব দে, খুব বড় হয়ে গেছিস তুই, তাই না? ঠিক আছে, আমিও দেখি তুই কত বড় হয়েছিস। আজ থেকে তোর ভার্সিটি কোচিং সব বন্ধ। দেখি কোন বাপে আটকায় আমাকে। খান পরিবারের মেয়েকে সিগারেট অফার করে ওই টুট, তোরে আমি দেখতেছি, মাটিতে পুঁতে ফেলবে একেবারে। ওহু নড়ে চড়ে দাঁড়ালো এবার। ভীষণ ভয় লাগছে তার। অব্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে এ প্রশ্নে উত্তরে কি জবাব দিবে বুঝে পায় না। আপনি কিভাবে জানলেন? অব্র তর্জনী আঙ্গুল চাপে তার ঠোঁটে সিগারেটটা ফেলে দিল, তেড়ে আসলো ওহুর নিকট। ওহু পিছিয়ে গেল, তবে রেহাই পেল না। ওহুর চোয়াল শক্ত হয়ে এলো, ওহুর বাহু চেপে ধরল। অব্রর রক্তিম চোখ দ্বারা আগুন জ্বলছে যেন। অব্রর চোখে মুখে সন্নিকটে তাকায়। অব্রর উষ্ঠজোড়া হতে ভেসে আসে সিগারেটের গন্ধ। ওহু দম বন্ধ হয়ে আসছিল। দাঁতে দাঁত চেপে অব্র উত্তর দেয়, তোর জন্ম থেকে এখন অবধি ঘটে যাওয়া এমন এক ঘটনা নেই যা আমি অব্র জানি না। কথা বলেই অব্র তার হাতের বাঁধন আলগা করে ছেড়ে দেয় ওহুকে। মুক্ত পাখির মতো জোরে জোরে শ্বাস নিতে থাকে। ফর্সা উজ্জ্বল গালে লাল রক্ত জমাট বেঁধে গেছে। ও কাশতে থাকে, আগমন কাশি ব্যক্তির হাতে। অব্র চিন অব্রর চিনতে অকৃতকার্য হলো। তবে ওহু ঠিক চিনতে পারল, লোকটির বয়স ৬০ ঊর্ধ্ব হয়েছে। ওহু খুক করে কাশা কণ্ঠনালীতেই সালাম দিল, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আম্মাজান, আছি আলহামদুলিল্লাহ ভালোই। অব্র ঠেই দাঁড়িয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে, চোখে মুখে বিরক্তি ছাপ স্পষ্ট। তখনও অস্পষ্টভাবে আওড়ালো, অব্র ভাইয়া, উনি হচ্ছে শিফাপুর মামা, আর মামা উনি অব্র ভাইয়া, বড় জেঠুর ছেলে। অব্র পরিচয় জানতে পেরে জোরপূর্বক হাসলো, এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল ওনাকে। পরক্ষণে ছাদ থেকে প্রস্থান করলো। রাত 10টা 37 মিনিট। শিফা মাথায় ওড়না টেনে দেয়, নিজ কক্ষে কারো আগমনের বার্তা পেয়ে পালঙ্ক থেকে নেমে দাঁড়ায় মেঝেতে। কণ্ঠ রোধ করে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ে, আশা ভাই আপনি এত রাতে আমার রুমে? নিষেধ আছে নাকি আশা? ওরকম কিছু না, কেউ দেখলে খারাপ ভাববে। আশাফের স্পষ্ট জবাব, ভাবলে ভাবুক। শিফার অস্বস্তি বোধ হচ্ছে। কি কিছু বলবেন ভাইয়া? বলতে তো চাই অনেক কিছুই, বলতে দিবি নাকি? শিফা চমকায়। আশাফের কণ্ঠস্বর ভীষণ আলাদা লাগছে আজ। বলুন কি বলতে চান? আমি তোর কাছে শেষ উত্তর জানতে চাই, কি করবি তুই? আমি বলেছি পূর্বেই, আমি আসিমকে ভালোবাসি আর আসমিনকেই বিয়ে করব। আশাফ হাসি একগাল, পরক্ষণে গলায় আওড়ায় নম্রভাবে, তোকে তো আমিও ভালোবাসি। আসমিন তো মাত্র 3 বছর। 3 বছরের ভালোবাসায় তুই কি 20 বছরের ভালোবাসার কাছে তুচ্ছ মনে করছিস? আমি মানছি যে আপনি আমাকে ছোট থেকে ভালোবাসেন, কিন্তু আপনি বড্ড দেরি করে ফেলেছেন বলতে। আমি এখন থেকে আর কিছু করতে পারছি না ভাইয়া।
আমি শুধু আশমিনকেই ভালোবাসি। আর ভালোবাসি কি পরিবর্তন করার মতো কোনো কিছু? আমিও আশমিনকে ভালোবাসি আর আশমিনও আমায়। এই বলি শুনতে আসাপ তেড়ে যায় শিফার পানে, শক্তপোক্ত হাতে চুলের মুঠি ধরে অন্য হাত দিয়ে চোয়াল চেপে বল প্রয়োগ করে। ব্যথায় কুকিয়ে ওঠে শিফা। আশাফ কণ্ঠস্বর গহিনে নিয়ে আওড়ায়, যদি তোর আশমিনই না থাকে তাহলে তুই কাকে বিয়ে করবি? শিফা ব্যথাতুর কণ্ঠে জবাব দেয়, জোর করে ভালোবাসা পাওয়া যায় না আশাফ ভাই। আপনার ব্যথার দায় আমার ওপর উপচে পড়তে চাচ্ছেন কেন? আশমিনের কিছু হলে আমি গলায় দড়ি দিব। আমার ব্যথা লাগছে, ছাড়ুন, দম দিতে পারছি না আমি। আশাপ মুক্ত করে দেয় শিফাকে। রক্তিম চক্ষুদ্বয়ে নিমিষে তাকিয়ে আছে। পানি টলমল করছে নয়ন জোড়ায়। দৈবিক শিফার দুপা জড়িয়ে ধরে আশাপ ডুকরে কেঁদে ওঠে। ভুলে যায় সে প্রাপ্তবয়স্ক পুরুষ, সদ্য জন্ম নেওয়া শিশুর মতোই আকুতি মিনতি করে পা জড়িয়ে। আমি আমি কেমনে বসমু তোরে ছাড়া শিফা? আমার জীবনটা তো নষ্ট হয়ে যাইব। তুই আমার ছাইরা গেলে আমি বাঁচতে পারবো না। দয়া করে একটু ভালোবাসা ভিক্ষা দে না। বলে শিফার পা আরো শক্ত করে জড়িয়ে ধরে। শিফা আশাপের পা ছাড়াতে ব্যস্ত হয়, অস্পষ্ট স্বরে আকুতি, আশাপ ভাইয়া পা ছাড়ুন, আপনি কি করছেন এসব? আপনি আমার বয়সে অনেক বড়, দাঁড়িয়ে পড়ুন ভাইয়া। আশাপ ছাড়ার বদলে আরো শক্ত করে পা আষ্টে পিষ্টে জড়িয়ে। তুই আমার কথা দে, আমার ছেড়ে যাবি না। কথা দে আমার বউ হবি, রানী করে রাখবো তোকে আমার জীবন দিয়ে। আপনি পা ছেড়ে কথা বলুন। কেন আপনার এক কথা বারবার বলছেন? এক কথার উত্তর কি আপনি একবার বুঝতে পারেন আশাপ ভাইয়া? আশাপ এক ঝটকায় পা ছেড়ে উঠে দাঁড়ায়, চোখে মুখে ডলে পানি মুছে ম্লান হেসে আওড়ায়, বল কি বলবি, বল তাড়াতাড়ি বল। শিফার চোখে পানি টলমল করছে। আশাপের এই চিত্র দেখে পাগলাটে হয়ে গেছে। সত্যি সত্যি অনেক ভালোবাসে, কিন্তু সেও বা কি করবে? সেও তো একজনকে ভালোবাসে, যে মানুষটা তাকেও ভালোবাসে। কাছিস কেন? বল না, বিয়ে করবি তো আমায়? বউ হবি তুই তালুকদার বাড়ির? শিফার কণ্ঠস্বর ভেঙে আসে। কলবে চেপে রাখা ভয়, আখি যুগল টলমল, তবুও অশ্রু ঝরছে গাল বেয়ে। ডুকরে কেঁদে ওঠে আশাপের, দুহাত খামচে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে শুধায় তাকে, আপনি এত দেরি কেন করলেন? 3 বছর আগে কেন বললেন না? আমি বলতে চাইছিলাম, কিন্তু মামির এমন বিয়ের ব্যাপারে কোনো কিছু ভাবছে না তোরকে নিয়ে, তাই আমি এমন কিছু ভাবিনি। আমি তোরে প্রেমিকা বানাতে চাইনি, বানাতে চেয়েছি আমার অর্ধাঙ্গিনী। শিফা চোখ মুখ ঢলে ওড়না দিয়ে মুছে নেয়। পরক্ষণে শিফা দুহাত জোর করে হাঁটু গেড়ে বসে পড়ে আশাফের দ্বারে। আশাফের মস্তিষ্ক ধোকা দেয়, বরফের মতো জমে যায়। আশাফ ভাই, আমার এখন কিছু করার নেই, কিছু না। আপনি দেরি করে ফেলেছেন, এটাই আপনার সবচেয়ে বড় ভুল। আমি এই সময়ের মধ্যে অন্য কাউকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা কি বললেই বদলানো যায়? 3 বছর ধরে আমরা একে অপরকে ভালোবাসি আশাফ ভাই। বলে শিফা ফুপিয়ে কেঁদে ওঠে। সেও তার ভালোবাসার বাঁধনে আটকা পড়েছে, শিকলে বেরি পড়ানো তার। বিকল্প রাস্তা তার কাছেও যে নেই। কিছু মুহূর্ত পর তুমি আমার মস্তিষ্কের সাথে ধোকা দিলে। আশাফের মুখ থেকে তুমি শব্দটা শুনে শিফা কেঁপে ওঠে। শ্বাসরুদ্ধ আখি যুগল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া পুরুষের পানে চেয়ে সে পুনরায় আওড়ায়, অভিয়েন্টো, যদি ঋণ কে পেত তাহলে দুনিয়া বুঝতো ভালোবাসা কি। তদ্রূপ আমিও যদি তোমায় পেতাম, আমি ভাগ্যবান হতাম শিফা। শিফা উঠে দাঁড়ালো, অস্পষ্ট কণ্ঠে ব্যথাতুর হয়ে শুধায়, আপনি আমায় ক্ষমা করে দিবেন আশাফ ভাই? পরের জন্মে হবে না বলে এই জন্মে তোমাকে পাওয়ার বড্ড ইচ্ছা ছিল। আমাকে কি তাহলে আর কোনোদিনও ক্ষমা করতে পারবেন না আশাফ ভাই? আশাফের চোখে পানি মুছে নেয়, একগাল হাসে ওপরের দিকে চেয়ে। করেছি তোকে ক্ষমা, ভালো থাকিস তুই, ভালো থাক বলে আশাপ রুম থেকে বেরিয়ে গেল। দৈবিক পিছু থেকে শিফার চাপা কণ্ঠস্বরে আওড়ায়, আপনি হয়তো আরো কিছু বলতে চেয়েছিলেন। আশাফের চলন রোধ হয়, পিছু ফিরে তাকায়। সৃষ্টিকর্তা কি পারতো না তোর আর আমার মিলন এক পৃষ্ঠায় লিখে দিতে এই জন্মেই? নৈশব্দিক নিষেধ। বৃষ্টি স্নান রজনী, ভাঙাচোরা দেওয়ালে ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই ছুঁই। বৃষ্টি স্নিগ্ধ রাত্রি, বেশ খানিক আগেই মুষলধারে বাদল বর্ষিত হয়েছে বলে এখন থেমে থেমে বৃষ্টি বর্ষণ হচ্ছে। বাদলের শীতল শীতল হাওয়া বইছে চারপাশে, ধমকা বাতাসের মিলন মেলা তো চলমান রেখেছে এই প্রকৃতি। নিশিরাত যতই গভীর ডুবছে, শিয়াল কুকুরের ডাক ততই শোনা যাচ্ছে। নিজের বাইকে করে বাড়ি ফিরল আবির। বন্ধুমহল হতে মাত্র বেরোলো সে। বাড়ি ফেরার পথে কেবলমাত্র
অন্য কোনো বিকল্প রাস্তা নেই। সন্ধ্যা পার হতেই এই রাস্তায় জনমানবহীন হয়ে পড়ে। আপন গতিতে বাইক ছুটে চলেছে। দৈবিক আবিরের দৃষ্টি স্থির হয়। রাস্তার ঠিক মাঝখানে একটা কালো রঙের গাড়ি দাঁড় করানো। আবির বাইক থেকে নামলো, ভালোভাবে পরখ করলো সামনের প্রতিচ্ছবি। গাড়ির সামনে এক সুঠামদেহী লোক দাঁড়ানো, অবয়বটি আবির উচ্চারিত, বয়স মেজাজ মন সকলই চঞ্চল। মাঝপথে ভাবে গাড়ি দাঁড় করিয়ে থাকার মানে কি? মুহূর্তে ভুরু কঞ্চিত হয়, হাঁকছিল ক্ষিপ্ত নয়নে, এই কে রে? অন্ধকার নিশীথে ঘোরালো প্রতিচ্ছবি। হেলান দিয়ে দাঁড়ানো থেকে সোজা হলো, সোজা হয়ে দাঁড়িয়ে ইনকরা প্যান্টের পকেট হতে হাতা গুটিয়ে নিল। পরে সাদা শার্ট, তার ওপর কালো ব্লেজার। আবির নয়ন জোড়া ছোট্ট, সূক্ষ্ম নজরে চাইল, তবু চিনতে অকৃতকার্য। শুনতে পাসনি কি বললাম? এভাবে পথ আটকে আছিস কেন? চিনিস আমায়? জগন্নাথে পড়ি। একবার নাম বলবো তো ওকে আমার বড় ভাইরা একদম পা ভেঙে লুলা করে দিবে। জবাব আসলো মৃদু স্বরে, খান, আবরার খান আবরাও নাম আমার। মাথা চুলকালো, চিনল না। দু কদম সামনে গেল। কোন আব্র? অব্র স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ানো। তোর বাপেরও বাপ আমায় চিনে না? রাস্তায় দিয়ে কুত্তা চলাফেরা করে, তাই কুত্তা সবাই চিনে। বাঘ কিন্তু সবাই জানে জঙ্গলে থাকে, তাই বাঘকে সবাই চেনে না, বলল অব্র। আবির কিছু বুঝে উঠতে পারল না। এই সংলাপের কিছু কথা বাড়তে মন চাচ্ছে না। এগিয়ে আয়। আবিরের চলন রোধ করে থামল, যাতে যাওয়ার পথে বিঘ্ন ঘটে। আবির চিতল, পিছু ফিরে গেল। বিব্রত অপর পানে শটান হয়ে দাঁড়ানো। বুলি ছুড়ল, কি হয়েছে? বরং পথ আটকে আছিস কেন আমার? অব্র জ্বলন্ত সিগারেটটা শক্ত করে দু উষ্ঠ জোড়ায় চেপে ধরল। দৈবিক আবিরের গালে বাঘের থাবার মতোই থাবা বসালো। আরে ভাই, আমায় মারতেছেন কেন? আমি তো চিনি না আপনারে। অব্র কোনো জবাব দেয় না। শীতল কণ্ঠস্বর, চক্ষুদয় শীতল। জোরপূর্বক আবিরের মুখের ভেতর জ্বলন্ত সিগারেটটা ঢুকিয়ে দিল। পূর্বক জ্বলন্ত সিগারেটটা আবিরের মুখের মাঝে চেপে দিল। সিগারেট খাওয়াবি না তুই? সিগারেট বলে অব্র গাড়ির ডিগি থেকে আবিরের মাথা ঢুকিয়ে দিল। তারপর বিরোধীনভাবে নিস্তব্ধ আঘাত। ছোটানোর চেষ্টা করল না আর। অব্র শার্টের কলার উঁচিয়ে ধরলো। পরখ করলো আবিরের কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। নাক ঠোঁট ফেটে গিয়েছে, রক্ত ভিজে চুপমোর। অব্র থেমে শান্তি পেল না। আরেকটা সিগারেটে জ্বালালো তক্ষুনি। অবেচেতন শরীরে পরপর লাথি মারলো। অতঃপর নিজেই কিছু একটা ভেবে অ্যাম্বুলেন্সকে কল করলো। খানমহল, রাত 1টা। আশাফ খানমহলেই রয়েছে। আশাফের আম্মা এবং আশফি দুজনেই তালুকদার বাড়ি ফিরে গিয়েছে। হয়তো কাল বা পরশু ফিরবে আবার খানমহলে। আজ একটু অন্যরকম কথা বলছে তাদের সাথে। কণ্ঠস্বর একদম নম্র ছিল। কিঞ্চিৎ প্রহরের জন্য রেগে যায়নি একবারও। বাবার কথা শুনে বরেনি কোনো গালাগালি। খুব করে জিজ্ঞেস করেছিল আশাফের আম্মা, হঠাৎ করে এত ভালো হবার কারণ কি বাবা তোর? প্রত্যুত্তরে শুধু একটু মুচকে এসেছিল আশাফ। জবাবটা ছিল নিজেই কলবের শিকলে বন্দি রেখে। কঠোর কাঠের সোফায় বসে আনমনে কিছু লিখছে সে। চোখে ভিজে ভীষণ লাল হয়ে আছে। কিঞ্চিৎ সময়ে মনে পড়ে ছেলেদের বোধহয় সর্দি লেগেছে, কিন্তু তা কি আদৌ সত্য? টানা 13 মিনিট যাবৎ একটি চিরকুট লিখেছে। জীবনে বহু চিরকুট লিখেছে নিজের প্রিয়তমার জন্য। সে চিরকুটগুলো বিনা খামে কিছু উড়িয়ে দিয়েছে, পৌঁছায়নি তার প্রিয়বতীর সন্নিধানে। আর চিঠিটা নিশ্চয়ই পৌঁছাবে তার প্রিয়বতীর নিকট। শখ করে মন না নাম রাখায় তার এই প্রিয়বতী। আজ বাদে কাল প্রিয়বতী অন্যের ঘরের অর্ধাঙ্গিনী হবে, অন্যের প্রিয় রানী হবে, অন্যের প্রিয় নারী হবে, অন্যর শখের আদরে বাচ্চার মা হবে। এত ভীষণ যন্ত্রণার মুক্তির পথ একটাই, আত্মহত্যা। কলমের হ্যাঁ, আমি রুহু নিজে হরণ করবে, বেইমানি করবে নিজের সৃষ্টিকর্তার সহিত, যার তরুণ মৃত্যুর পথ যাত্রার শেষ চিরকুট এইটি। কলমের দাগ টেনে দিল, লিখল চিরকুটের শেষে ইতি সমাপ্তি। পূর্বে খোদার করে লিখিল, শতাব্দ পেরোবে, কিন্তু বুকের বাপাশে তুমিই রবে প্রিয়বতী। চোখ মুখ ঢলছে, পানি মুছল আশাফ। কণ্ঠ
হাসলো, নিজের ভাগ্যের ওপর চিরকুট ভাঁজ করে তার ওপর পাথর ঢুকালো। নিজের ওপর পুনরায় না হারিয়ে যায় সে। তার প্রিয়বতীর মতো পকেট থেকে মুঠোফোন বের করে নিজের গর্ভধারিণী মায়ের ছবি সম্মুখে ফুটলো। শেষবারের মতো বুকের সাথে চেপে ধরে হাউমাউ করে কাঁদলো নিজের মায়ের ছবি আঁকড়ে ধরে। সুখে থাকুক তার প্রিয়বতী অন্য কারোর সাথে, কিন্তু সেই সুখ কি চোখে দেখার শক্তি এই পুরুষের আছে? রাত 1:13। অব্র খানমহলে ফিরল। পরনের ব্লেজার খুলে কাঁধে নিল। রক্তে ছিটে ফোটা লেগে আছে শার্টে। খানমহলের সদর দরজা ঠেলে অন্দরে ঢুকতেই মুখোমুখি হলো আজমল খানের। কণ্ঠ কি চিত নড়ে। যাই হোক, পিতা বলে সংলাপ। আজমল খান কাঠের সোফায় বসে সিগারেট ফুঁকছিলেন। আশেপাশে কেউ নেই। এত রাতে কোথা থেকে ফিরলে অব্র? জবাব আসলো গম্ভীর কণ্ঠে। পুরান ঢাকা গিয়েছিলাম, রাস্তায় জ্যাম ছিল। পাল্টা প্রশ্ন আসলো। অন্য পুলিশ ছুড়লেন। তোমাকে অনেকগুলোই কল করেছিলাম, ফোন বন্ধ ছিল নাকি? অব্র নিজেও এই প্রশ্নের উত্তর জানে না। পকেট থেকে ফোন বের করে নজর বুলালো। ফোনে চার্জে শূন্যতা। হাঁপ ছাড়লো। আজমল খান পুনরায় জবাব করলো। শিফার বিয়ে আগামী 24 তারিখ, পরশুদিন গায়ে হলুদ। আজ আশমিনের বাড়ি গিয়েছিলাম সকালে। তোমাকে ফোন দিয়েছিলাম, তোমার ফোন বন্ধ ছিল, তা আশাফের সাথেই করে নিয়ে গেছি। ডেট ফিক্সড। অব্র ঢোক গিল। শিফার বিয়ে পাকা শুনে অব্র আতকে ওঠে। উৎকণ্ঠা চেপে নিয়ে বলল, এত তাড়াতাড়ি কেন? জবাব আসলো, অতপর বিয়ে হবেই। শিফা আমাদের বাড়িতেই থাকবে। আশমিনের ছুটি শেষ, তাই জাঁকজমকভাবে বিয়ে সম্ভব নয়। এবার এঙ্গেজমেন্ট করে আমাদের পরিবারের নীতি মেনে। তুমি জানো, আশমিন যখন আবার ফিরবে তখন আবার জাঁকজমকভাবে আয়োজন করা হবে শিফার আশমিনকে বিয়ের। তারপর শিফাকে আশমিনদের বাড়ি পাঠাবো। আজমল খান থামলেন। প্রত্যুত্তরে অব্র বুঝলো, সংলাপ করলো। দাঁড়িয়ে না থেকে দোতলায় হাঁটা শুরু করলো। আশাফের কক্ষে দ্রুত হেঁটে পৌঁছালো। পুরো কক্ষ আলোয় জলজল করছে, কিন্তু আশাফ কোথাও নেই। অব্র অস্থির হয়ে পড়লো। হঠাৎ কিছু একটা নজরে আসলো। হন্তদন্ত হয়ে পাথরে চাপা চিরকুট হাতে নিল। চিরকুটে লেখা শব্দগুলো আওড়াতে অব্রের হৃৎপিণ্ড যেন থমকে গেল। শক্ত করে কমে এলো বলিষ্ঠ দেহের। হাতে আঙ্গুলগুলোতে চিরকুটের কথু। অব্র ধপাস করে মেঝেতে পড়ে গেল। এদিকে আশাফ দাঁড়িয়ে আছে মহলে ছাদের কিনারা ঘেঁষে কাঠের রেলিংয়ের ওপর। একটু নহলেই পড়ে যাবে ভূমিতে। তাতে কোনো আফসোস নেই, হতাশা নেই এই পুরুষের। মাঝরাতে কেউ নেই আশপাশ, কারো নজর নেই। আশা উচ্চস্বরে হেসে উঠল, আখি জোড়া নিভিয়ে নিল। কলবে আওড়ালো কালেমা। শক্ত ছেড়ে দিয়ে বলিষ্ঠ দেহে অবশ হয়ে আসলো। পা আলগা করে দেহ ঝুলল ভূমির পানে। হঠাৎ কেউ দৈবিক টানে পিছন থেকে কাঠের রেলিং থেকে ছাদের ওপর ফেললো আশাফকে। আশাফ চমকায়, আশেপাশে পরখ করে দেখে কে ফেললো আশাফকে। মুহূর্তে আশাফের সামনে বলিষ্ঠ পুরুষ। অব্র তুই? অব্র আর কিছু আড়ালোর সুযোগ দিল না আশাফকে। থাবা মেরে গালায় চর বসিয়ে দিল। বিরতিহীনভাবে কিল ঘুষিয়ে আশাফের মুখশ্রীতে। নিজের রাগ মিটিয়ে থামলো। 2-3টা লাথিও মেরে দিয়েছে অব্র। আশাফের ঠোঁট কেটে গেছে, সেখান থেকে রক্ত গড়াচ্ছে। তার বিন্দুমাত্র খেয়াল নেই। পরিশেষে আশাফের শার্টের গলা চেপে ধরে অব্র। পরখ করে আশাফকে। অব্রের চাহনি প্রদাহ। পাগল হয়ে গেছিস তুই শালা? মরতে এসেছিস এখানে? মরার এত শখ, আমাকে বললি না কেন? আমি তোকে খুন করতাম। আশাফ আঙ্গুল ছুঁয়ে রক্ত পড়ছে ফ্লোরে। মরে যাওয়া কি তোকে একমাত্র পথ নাকি? তুই মরে গেলে কি হবে? তোর বাপ মার বুক খালি হবে। এইটুকু কি তুই বুঝিস না? হ্যাঁ, কার শোকে তুই এসব করতে যাচ্ছিস? সে তো ঠিকই নাচতে নাচতে বিয়ে করবে, তাতে তোর বাবা মায়ের কি হবে? হ্যাঁ, না তোর কি হবে? বলে আশাফকে বসা থেকে টেনে তুলে অব্র। আশাফ বারংবার ঢলে পড়ছে। আমার মরার কারো কিছু আসবে যাবে না। বেঁচে থাকলে আমি যে কষ্ট পাবো তার ভাগ কি তুই নিবি? অব্র চুপসে যায়। এই প্রশ্নের জবাবের উত্তর দেওয়ার মতো ক্ষমতা তার নেই। আমি তোর কষ্টের ভাগ নেব না, কিন্তু তুই কষ্ট পাবি এটা ভুল। ঘুরে দাঁড়া, মুভ অন কর, কষ্ট কম পাবি। তাহলে তুই আমায় ছেড়ে দে, সান্ত্বনা দে, উপদেশ দে, বাণী শোনা অনেক। বলে আশাফ মুচকি হাসে। ছেড়ে দেওয়া শার্টের কলার অব্র আবার টেনে নেয়। কণ্ঠনালী গহীন থেকে ম্লান হেসে আমরায়। তুই মরলে তোর শিফাও মরবে, আমার হাতে মরবে, বুঝলি? আশাফ নড়ে দাঁড়ায় কিচ্ছিত। শিফা আমার জীবন, ওর জন্যই আমি মরতে পারি। ওর কিছু করবি না তুই অব্র, কিচ্ছু না। অব্র একগাল হাসে আওড়ায়। ঠিক আছে, কিছু করবো না। তাহলে তুই মরার চিন্তা ছেড়ে দে। আর যদি আমাকে ধোকা দিস, কসম
আমি ওরে মায়া ফেলামো। তুই ভালো করে জানিস আমার ব্যাপারে। আশাপ অব্রের দুপাশে একের পর এক কলার ছেড়ে দিল। আশাপের কপালে ঘাম জমেছে, অচিরে ভাঁজ পড়েছে কয়েকটি। নে তুই ভাব, এবার তুই কি করবি? অব্র ছাদ থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে পেছন থেকে ডাক আসে, আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব কাল সকালে। আশা করি এতে তোর আপত্তি নেই? অব্র ঘাড় কাত করে 2 কদম হেঁটে সামনে আসে। এতে আপত্তি আছে। আশা ভুরু কুচকায়, কিছুটা তীব্র যেতে চায় সে। এতে কি সমস্যা তোর ভাই? তুই কাল হঠাৎ করে বিদেশে চলে যাবি কাউকে না জানিয়ে। সবাই সন্দেহ করবে, তোর পরিবারের আশেপাশের মানুষ সবাই তোকে ভালো জানে। কি জবাব দিবি তখন তুই? আশাপ কি মেজাজে বলে, আমি তো এত কিছু জানি না। তাহলে তুই বল আমি কি করব? আমি চোখের সামনে শিফার বিয়ে দেখতে পারবো না। এইটুকু বলেই আশাফ গলা জমিয়ে যায় যেন, আর কোনো কথা আওড়াতে পারে না সে। ভাগ্য মেনে নিয়ে তুই শেখ, ভালো থাকবি প্রকাশ্যেই। পরদিন সকাল 8টা। ওহু নিজের কক্ষে বসেছিল, মাথা গেঁথে আছে অব্রের বলা কথাগুলো। ভার্সিটি কোচিং সব বন্ধ, অনুমতি ব্যতীত যদি কলেজে যায় তাহলে ওহুর হাত পা ভেঙে দিবে। কিছুক্ষণ আগে তিশা কল করেছিল, বলেছে সে আজ ভার্সিটি আসবে না, হাসপাতালে আছে তিশা। আবিরকে কেউ খুব মেরেছে। ওহু এ বিষয়ে বেশ চিন্তায় আছে। অব্র ভাই মারলো না তো? সোফা থেকে উঠে দাঁড়ালো। পরক্ষণে মনে পড়লো আগামীকাল তো শিফাপুর গায়ে হলুদ। আনন্দে মনটা নেচে উঠলো। পৌঁছে গেল নিচতলায়, চক্ষু তার ছানা বড়া। সিঁড়ি বেয়ে নামতে নামতে আশপাশ তাকালো, হলুদের সাজে সাজানো পুরো খানমহল। ওহু পরখ করলো অব্র সোফায় বসে আলিনা খানের সাথে। পরক্ষণে নজর টেনে আনে মেঝেতে। অব্রকে দেখে সাদে ঘটা কাহিনী মনে পড়ে যায়। ওহু এদিকে আয়। ওহুর চলন রোধ হয় ঢোক গিলে, পিছু ফিরে তাকায় কিচিত। কি চাচি আম্মা? জবাব আসলো, এদিকে আয় বলেছি। ওহু পিছু হেঁটে কয়েক কদম দাঁড়ালো আলিনা খানের সামনে। বলুন। শিফা পার্লারে যাবে। শিফার সাথে তুইও যা। অব্র নিয়ে যাবে তোদের? অব্রের সাথে যাবে শুনতে ওহু কেসে ওঠে। আমি যেতে পারবো না তোমার ছেলের সাথে চাচি আম্মা। অব্র এবার আওয়াজ করে উঠে ঝাঁঝারো স্বরে, সামনে এসে বল, দেখি না তোকে। ওহু ঠোঁট উল্টে কুচকায়। আলিনা খানের সাথে দরুন সাহসও যোগায়। এই শুধু কি বলার চাচি। আম্মা, আপনার গুণধর ছেলে মনে হয় ছোট থেকেই নিম গাছের বদজিন ধারণ করে রেখেছে। সব কথায় তিতা বের হয় উনার। আলিনা খান হেসে ওঠেন ওহুর কথায়। অব্রেতে ভীষণ রেগে যায়, আওড়ায়। সোফা ছেড়ে উঠে, কে রে এমন কে যে তোর মতো মিঠা মিঠা কথা বলতাম? ওহু ঠোঁট বাঁকায়, ভীষণ ভিংচি কেটে দৌড় দেয়। দৈবিক সামনে এসে অচেনা যুবক। ওহু দাঁড়িয়ে পড়ে, ঢোক গিলে পিছনে ফিরে দেখে রক্তচক্ষুতে দাঁড়িয়ে থাকা পুরুষ অব্র। আলিনা খান এসে দাঁড়ায় অব্রের পাশে। ওহু কিছুটা থ মেরে দাঁড়িয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। সামনে থাকা পুরুষের কণ্ঠস্বর বলে ওঠে মৃদুভাবে, কেমন আছো ওহু? ওহু আমতা আমতা করে জবাব দেয়, তবে অচেনা ভয়ে আওড়ায়, আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলেটি গাল টেনে পুনরায় হাসে, তবে অব্র এখনো জানতে পারেনি ছেলেটির আসল পরিচয়। আম্মা, কে এ? জবাব আসে নিহার মামাতো ভাই। এর পূর্বেও এসেছে শিফার বিয়েতে। তুই অনেক বছর বাদে দেখলি তো, তাই চিনতে পারছিস না। অব্র চোয়াল খিচে নিল ভীষণভাবে। কিছু একটা ভাবলো, দাঁতে দাঁত ঘষলো। আমি বাহিরে দাঁড়ালাম গাড়িতে, বলেন সবাইকে রেডি হয়ে আসতে। অব্র বেরিয়ে যায় অন্দরমহল থেকে শুধু দরজা ডিঙিয়ে। আলিনা খান হাঁক ছুড়লেন, ওহু রেডি হয়ে যায় শিফার সাথে পার্লারে। নিহা, পুষ্প, শশী শিফার মামাতো বোন, ওরা যেতে চাইলে ওদের সঙ্গে নিয়ে যা। ও পেছন ফিরে উষ্ঠ চড়ায়, পুনরায় হাসির সংলাপ। শশী আপু আর পুষ্প, ওরা এসেছে? হ্যাঁ, ওরা সকালে এসেছে। তোর মতো সবাই ঘুমিয়ে দিন পার করে নাকি? যা জলদি তৈরি হয়ে নে। ও পূর্ব থেকে উপেক্ষা করা দোতলায় পৌঁছালো। মনটা আনন্দে নেচে উঠল। বিয়ে হবে এই খানমহলে, কতটা আনন্দের সংলাপ। পরখ করল ওহু পূর্বে শিফার দিকে। নিহা গাড়িতে চড়ে বসে আছে। ওহু জিভ কাটলো, দেরি হয়ে গেছে। যাবি নাকি? আমরা চলে যাব, বলল অব্র। ওহু হুঁশিয়ারি
ফিরল যেন, তড়িঘড়ি করে পিছনের সিটে জানালার পাশে বসলো। এতে বিঘ্ন ঘটল নিহার, তর্ক জুড়ে দিল নিত্যদিনের মতো। বেজায় চটে গেল অব্র, এক ধমকে পুনরায় কেঁপে উঠে ওহুর সর্বাঙ্গ। আদেশ এলো অব্রের থেকে সামনের সিটে বসার জন্য। অব্র ড্রাইভিং সিটে বসে পাশে ওহু বসলো। ওহুর মুখ ভার করে রইল, জানালার বাইরে চেয়ে বেশ কিছুক্ষণ পিছু ফিরে নজর বুলালো শিফার প্রতিচ্ছবি। ওহু পরখ করলো শিফার মুখ ভার হয়ে আছে। ওহু চমকালো ভীষণ, কি হয়েছে শিফা আপু, মন খারাপ নাকি? আশ্চর্য, আজ বাদে কাল তার বিয়ে, এখনো তার মন ভার। ভাবলেই যেন জিজ্ঞেস করে নেবে নাকি। অব্র ওদিকে একবার তাকালো ওহু। অব্র তার মতো ড্রাইভিং করছে। ওহুর চোখটা বুঝে আসলো। হঠাৎ ফোনে রিংটোন বেজে ওঠে উচ্চ আওয়াজে। হন্তদন্ত করে এগিয়ে ফোন বাজছে কার। ওহু পকেট থেকে ফোন বের করে বলে আমার। ওহু ঘাড় কাত করে অব্রের দিকে চাইলো। অব্র ভাইয়া ফোন বাজছে তাহলে? ওহু কি একটা ভেবে থমকে গেল। কি বললাম শুনিসনি? ওহু হকচকিয়ে গেল, কাপা কাপা হাতে এগিয়ে দিল পকেটের ভেতর থেকে ফোনটা। ফোন বের করলো, ওহু পরখ করলো কে করেছে। অনিচ্ছা সত্ত্বেও ওহু ফোনের স্ক্রিনে দেখলো ডেভিড নামটি। এ নাম ওহু আগেও শুনেছে, আগেও একবার এ ব্যক্তির ফোন পেয়েছিল সে। ওহুর ভাবনায় ভ্রম, হঠাৎ কেউ হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। ওহু দেখলো অব্রের নিকট ফোন। ইতিমধ্যে কেটেও গেছে। কে ফোন করেছিল? জবাব কেন? ডেভিড। অব্র কিঞ্চিৎ কষলো গাড়ির ব্রেক। এক হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে গাড়ি, অন্য হাতে ফোন। বরাবরের মতোই অব্র নৈশিচিক ক্ষিপ্ত। ওহুর দিকে চেয়ে ওহু চমকায়, আহড়ায়। আমি কি করলাম ভাই? আমার দিকে এভাবে তাকানোর মানে কি প্রতিবার? কিন্তু মুখে ফুটে সাহস কলায় না। ওহু মুখে কালো করে অন্য পাশে ঘুরে। ওহু অভিমানের জোড়ায় অব্র অন্তকোণ নরম হয়, অন্তরালে মুচকি হাসে। এদিকে এই ঘটনার কিছুটা আন্দাজ করতে পারে শিফা। আন্দাজ করতে পারে না শিফা কিংবা নিহা। শিফা এক ঘরে নেই। বহু চিন্তায় ঘুরপাক খাচ্ছে তার মস্তিষ্ক। গাড়ি এসে থামে একটা বিশাল বিস্তর মলের সামনে। মলের দোতলায় পৌঁছাতে সাক্ষাৎ হয় আশমিনের সাথে। অব্র এখনো ঢোকেনি মলের ভেতর। গাড়ি পার্ক করে ডেভিডের সাথে জরুরি কথা বলছে। সকলের আগায় আশমিনের পানে, সাথে রয়েছে আশমিনের কাজিনরা। আপনি এখানে এমন সময় কি করছেন? শিফা আশমিনের সাথে একগাল হেসে আওড়ালো চশমা ঠেলে। ভেবে না ভেবে একটু সারপ্রাইজ। তোমার জন্য অপেক্ষা করছিলাম শপিং করার জন্য। শিফাকে জিত লজ্জা পেয়ে ভুলি ছিল। একটু অপেক্ষা করুন, অব্র ভাই আসছে। অব্র নাম শুনতে আশমিনের একটা মেয়ে কাজিন চেঁচিয়ে উঠল, এই সেই মেয়ে যে অব্রকে আশমিনের বাড়িতে কফি পরিবেশন করেছিল। অব্র এসেছে? সত্যি? কোথায় সে? জবাব দেয় শিফা। গাড়ি পার্ক করছে, চলে আসবে। মেয়েটার মুখে অদ্ভুত এক উচ্ছ্বাস, কানের লতি যেন লাল হয়ে উঠেছে, মুখ ফুটে দাঁতে দাস করছে অন্তরালে। ইস কি ঢঙ্গি! অব্র এসে দাঁড়ালো সকলের সামনে। আশমিন এবং অব্র হাত মেলালো, একে অপরকে জড়িয়ে ধরলো। আশমিনের কাজিনের সাথে আলাপ করিয়ে দিল সকলের। মিস্টার অব্র সবার সাথে কথা বললেন। আমাকে কি ভুলে গেছেন নাকি? আমি বেহরোজ। ভুলে গেছেন? আমি যে আপনাকে কফি বানিয়ে দিয়েছিলাম আমাদের বাড়ি আসার পর, খেয়ে ভুলে গেলে জল ধরে? ঢোক গিল অব্র। প্রত্যুত্তরের জবাবে জোরপূর্বক মুচকি এসে ঘাড় কাত করে মিটমিট করে হাসি দেয়। তারপর ওহুর পানে চায়। ওহুর প্রতিচ্ছবি দেখে মাফিয়া সাহেবের হালুয়া টাইট হয়ে গিয়েছে। হাঁটার কারণে সবাই ক্লান্ত। শপিং করা শেষ করে শিফার গায়ে হলুদের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, যাবতীয় সব কেনাকাটা শেষ। এখন শুধু বাকি জুয়েলার্স কেনা। সবকিছু শিফার আশমিনের পছন্দেই। ওহু, অব্র, আশমিন, বেহরোজ, নিহা, শিফা সকলেই একটা জুয়েলার্স শপে ঢুকলো। জুয়েলার্সে কেনা হলে শপিং ডান। ওহু হাঁটতে হাঁটতে কোমর ধরে গেছে। নিহা সহ অনেকেই একই অবস্থা। অব্র একটা টুল এগিয়ে দিল ওহুর সন্নিধানে, বলল এখানে বস। ওহু টুল পা দিয়ে ঠেলে বেহরেজের দিকে এগিয়ে দিল, ডেকে বলল খিলখিল হেসে, বেহরাজ আফা এখানে বসুন।
অহুর হেম কাণ্ডে অব্র বিষম খেলো, মাথা চুলকালো, মনে মনে আওড়ালো, যা শালা আমাকে খেল খেলিয়ে দিল, আমি কি করলাম। আসমিন পূর্বের মতোই সকলের দিক নির্দেশনা দিল কিছু পছন্দ করে দেওয়ার জন্য। সকলের নিকট থেকে একই উত্তর এলো, আপনাদেরই পছন্দ, আপনারাই করুন। অহু কিছু অলংকার দেখছে খুঁটিয়ে। অব্র ঠিক অহুর পেছনে দাঁড়ানো, হঠাৎ করে একটা গোল্ডেন নথ, এর দিকে অহুর দৃষ্টি আকর্ষিত হলো। বেশ মনে ধরেছে নটটা, আওড়ালো, আমাকে এই নটটা দেখান তো। সঙ্গে সঙ্গে একজন সেলসম্যান গোল্ডেন নটটা এনে দেখালো। নটটা সূক্ষ্ম নজরে দেখলো, বড্ড মনে গেঁথেছে, কিন্তু সে কে কিনে দিবে তাকে। মা চাচিদের মুখে শুনেছে বিয়ের সময় কেবল জামাই নাকের নলক কিনে দেয়। বিয়ের আগে মা বাবার পক্ষ থেকে ছোট ছোট ডাল বা পড়ার নীতি রয়েছে। ওর তো বিয়ে হয়নি, তাহলে কে দিবে? বাবা মা তো নথ কিনে দিবে না। এই খান পরিবারের নীতি পরিবারের বাইরে পড়বে বোধহয় নিজে কিনলে। মুখটা কালো হয়ে গেল ওহুর, যার দরুন শিফাকে এগিয়ে দিয়ে বলেছিল, আপু এই নটটা দেখো কি সুন্দর, তুমি না নথ পিন খুঁজছো, এটা নিতে পারো। শিফা পেছন ফিরে তাকালো ওহুর পানে, দু আঙ্গুলে চিপে ধরা নটটা দেখলো, পরখ করে নিল, পরক্ষণে আওড়ালো, খুব সুন্দর তো। দৈবিক শিফার হাত থেকে ছো মেরে নটটা কেড়ে নিল অব্র, ভুরু কঞ্চিত করে আওড়ালো গভীর স্বরে, একটু সুন্দর না? এটা তো গোল্ড। শিফা তুই ডায়মন্ডের নথ পিন দেখবি। অব্র শিফার নজর ঠেকলো। হঠাৎ শিফা মুচকি হেসে আওড়ালো, ভাইয়া ঠিকই আছে, নটটা রেখে দাও, আমি অন্য কিছু নেব। ওর মনটা মুহূর্তেই বেজায় হয়ে গেল। পুনরায় ঠেলে দিল অব্রের ওপর অভিমান, মুখ ফিরিয়ে নিল, ঠোঁট বাঁকালো। শিফার অলংকার কেনা শেষ, সমাপ্তি হলো বিয়ের কেনাকাটা। আশ্বিনের পরিবারের সকলকে বিদায় জানালো, তারপর ওরা গেল পার্লারে। কিন্তু অব্র তো দাঁড়িয়ে থাকা লোক নয়, পকেট থেকে সিগারেট বের করে চালানোর ক্ষণে দাঁত হাঁটা ধরলো ডে ক্লাবের দিকে। লন্ডনে থাকাকালীন অব্র অনেক ডে নাইট পার্টি করেছে, নিজ দেশে পার্টি আসা হয়নি। যদি খানমহল থেকে কোনো পার্টি অ্যারেঞ্জ করা হয় কিংবা অফিসের কর্তৃক থেকে। কাল ব্যাচেলার পার্টি রয়েছে আশ্বিনের তরফ থেকে। অব্রদের পরিবারের সকল প্রাপ্তবয়স্ক মেলদের নিমন্ত্রণ করা হয়েছে এতে। সূর্যের তেজস্বী লগ্ন, সময় প্রায় 2টা। আশ্বিন খান এবং আজনিম খান এবং আশাফ খান মহলে ফিরল। আশফাক খান সাভার গিয়েছিল অফিসের জরুরি প্রয়োজনে। গাড়ি এগিয়ে চলেছে মিরপুর 14 মোড় পেরিয়ে, কচুক্ষেত এবং রাস্তা ক্রস করে। মিরপুর 10 পানির ট্যাঙ্কের বেশ খানিক আগে গাড়ি থামলো ধীরস্থিতে। গাড়িতে শুধু আজমিন এবং আশফাক খান, ড্রাইভার ব্যতীত অন্য কেউ নেই। সিট বেল্ট বাঁধা ছিল বলে এতক্ষণে বেঁচে গেল সকলে। আজমিন খানের চোখ হতেও চড়ক গাছ, চশমা খুলে গেল। তিনি বেজায় চোটে আওড়ালেন কর্কশ গলায়, এত দ্রুত ব্রেক কেন কষলে, কি সমস্যা? ড্রাইভার পিছনে ফিরে ততস্থভাবে বলল। শেষে সাপ চান চারপাশে তাকান। আজমিন খান নিজের চোখে চশমা খুলে আবারও তা তুলে নিলেন। আশফাক খান এক হাত জমিনে, কাঁধে চাপড়ায়, দুজনের নয়ন তুলে চারপাশ থাকা ভয়ের ভ্রম অনায়াসে চারপাশটা থেকে ঘেরাও করেছে অনেকগুলো মোটরসাইকেল, অনেকগুলো হেলমেট পরা প্রতিচ্ছবি। 3 দিক থেকে মোটরসাইকেল অবরুদ্ধ। আজনিম খানের গাড়ির সামনে রয়েছে একটা ব্ল্যাক মার্সিডিজ। আশফাক খান আজমিন খানের দিকে তাকায়, দুজনের মুখে আতঙ্ক। জলদি ফোন কর ছোট বাড়িতে, নয়তো এরা আমাদের এখানে শুট আউট করবে। ততক্ষণে অহু বাবার ব্লেজারের পকেট থেকে ফোন বের করলো। তৎক্ষণাৎ লিস্টে ঢুকে পড়লো প্রথমেই অব্রের নাম্বারে। উনি আর নিচের দিকে স্ক্রল করার সময় পেল না, ডায়াল করলো অব্রের নাম্বারে। দুজনই ভয়ে কেঁপে উঠল। পূর্বে কখনো এমন মুহূর্তের শিকার হয়নি তারা। হঠাৎ করে আরোহী মোটরসাইকেল থেকে নেমে এগিয়ে আসলো। জানালায় 2-3 বার ঘটঘট করলো, কিন্তু ভয়ে আশাফ খান খুললেন না। ভয়ে অকড়ে ধরেছে যেন। কি চাই? লোকটি আরো বেশি দেরি করলো না, হাতে থাকা ভারী বস্তু দিয়ে জানালার কাছে বাড়ি দেয়। এদিকে অব্র পকেট থেকে ফোন ভাইব্রেট হতে মুহূর্তে ফোন তুলল। অব্র মহলে রয়েছে, মহল সাজানোর ফরমেশ দিচ্ছে। হঠাৎ ছোট চাচুর কল দেখে রিসিভ করলো, কলটা কেটে গেল। অব্র চমকায়, ভুরু জোড়া টেনে নিয়ে কুচকায়, তারপর অনেকগুলো কল ব্যাক করে, কিন্তু কেউ কল ওঠায় না। আশাফ খানের ফোনটা তার হাত থেকে কেড়ে নিয়েছে একজন। কপালে পিস্তল ঠেকিয়ে ঝাঁঝালো স্বরে আওলায়,
এখানে আলাউদ্দিনকে? আজমিন এবং আশরাফ খান দুজনেই একে অপরের দিকে তাকায়। পরক্ষণে আলাউদ্দিনকে? এখানে কোনো আলাউদ্দিন নেই, কোথাও ভুল হচ্ছে তোমাদের। কিন্তু আগন্তুক লোকটি বিশ্বাস করলো না এই সংলাপ। তখনই চারপাশ থেকে আওয়াজ আসে চেঁচামেচির। কতু থেকে সাইলেন্ট বেজে ওঠে, চেঁচিয়ে ওঠে সংলাপ। ছেড়ে দে, ভয় পেয়ে গেছে এতেই, চলে আয়, পুলিশ আসছে বোধহয়। দৈবিক আতঙ্কিত লোক আশফাক খানকে ছেড়ে দেয়। হাতে থাকা আশরাফ খানের ফোনটি গাড়ির ভেতর ফেলে দেয়। দ্রুত একটা মোটরসাইকেলের পিছনে চড়ে বসে একে একে সব বহনগুলোই এগিয়ে যায়। ছোট পানি খা, পুলিশ এসে গিয়েছে। পিছনে কাফরুল থানা রয়েছে। আশরাফ খান ঢকঢক করে পানি গিললেন। কিছুক্ষণে পুলিশের গাড়ি এসে থামে। তবে ভেতর থেকে নেমে আসলো তবে কেউ পুলিশ বা অন্য কোনো সংস্থার লোক। পরে সিভিল ড্রেস। পরক্ষণে একজন সাদা শার্ট পরা লোক এগিয়ে আসে। আজিম খান এবং অহুর বাবা গাড়ি থেকে নেমে লোকটি এসে হ্যান্ডশেক করে। আসসালামু আলাইকুম, ইন্সপেক্টর তন্ময়রাজ মির্জা, সিআইডি থেকে এসেছি। আপনারা ঠিক আছেন তো? প্রাণ ফেরত পেল প্রায় সকলে। হাসি মুখে উষ্ঠ ঝরায় বোলালো, ভয় পাবেন না, এই সন্ত্রাসগুলো আপনাদের কোনো ক্ষতি করতো না। ওরা অন্য একজনকে খুঁজছে, ভুল করে আপনাদের ওপর জুলুম করেছে। তবে সেফ থাকবেন সর্বদা। আজিম খান মাথা দোলালো। তন্ময় হাসলো, পুনরায় আওড়ালো, আপনারা মহলে ফিরে যান নিশ্চিন্তে। আর হ্যাঁ, বাড়ির কাউকে এ বিষয়ে বলার প্রয়োজন নেই, সবাই চিন্তিত হয়ে পড়বে। দুজনই চমকায়। আজিম খান চশমা ঠেলে আওড়ায়, তুমি কিভাবে জানো আমাদের পরিবারে বিয়ে হচ্ছে? তন্ময় একগাল হাসে, সানগ্লাস নাকের ডগায় টেনে তুলে বলেছিল, কারণ আমি অলরেডি বিয়েতে নিমন্ত্রিত খানমহল থেকে। আজিম খান হাসলেন। আশরাফ খানও। বিকেল 3টে, সন্ধ্যা গড়িয়েছে। মহলে অর্ধাঙ্গিনী সহ সবাই। ছোট শপিং মলে পুরুষ ব্যতীত মহিলারা মহলের কর্তারা মহল সাজানোর কাছে নিয়ন্ত্রণ করছে। আয়োজনে ব্যস্ত তারা। এভাবেই কেটে যায় সেদিন। চলে আসে পরের দিন। আশরাফের প্রিয়বতী শিফাকলিন হলুদ সন্ধ্যা। সন্ধ্যা নেমেছে আকাশে। পূর্ব আকাশ নীলাভ। খানমহলের ছাদে আলোর ঝলমলয়। ফুলের গন্ধে ভোগ করছে চারপাশ। চরণ বাড়ছে কানে শিফা আলতারাঙা, গায়ে সাজা সজ্জিত অধর। পোশাকে যেন এক অন্যরকম। অব্র তৈরি হয়ে ছাদে, কাছে আত্মীয়দের ঘরোয়া। পরে রাজকীয় অনুষ্ঠান। আশরাফ এক্ষণে চুপ করে দাঁড়িয়ে। অব্র কাঁধে হাত দেয়। আশরাফ হেসে বলে, একা লাগছিল? আছিস? ভালোই। অব্র কাঁধ চাপড়ালো। দারুণ লাগছে মেয়েটাকে, পছন্দ আছে বলতে পারিস। আশা বিস্ময় হাসলো যেন। তখনই অহুর দৃষ্টি গেল হলদে পাঞ্জাবি পরা সুঠমধি অব্রের দিকে। বিস্ময় চোখে কিছুক্ষণ তাকিয়ে মৃদু হেসে বলে ওঠে, কি এভাবে তাকিয়ে আছেন কেন? অব্র কিছুটা হকচকিয়ে যায়। নিজেকে সামলে নিয়ে আওড়ায়, মাটিতে দৃষ্টি রেখে। ঘাড় চুলকাতে চুলকাতে জবাব দেয়, কিছু না। এবার ভুবনজয়ী হাসি দিল যেন অহু। অব্রের বুক যেন কেড়ে নিল মুহূর্তেই। অব্র তখনই পেছন থেকে আবারও ডাকে, অহুকে। শোন। অহু পেছু ফিরে তাকায় কিছুক্ষণ, কুণ্ঠিতভাবে বলে, বলুন। দল বেঁধে টই টই করে ঘোরার দরকার নেই। আর মাথায় ওড়না কই তোর? অহু ভুরু কোঁচায়। তার ছিলর বুলি ছেড়ে শাড়ি পরে কেউ ওড়না পরে নাকি? অব্র চল চেপে শক্ত কণ্ঠে আওড়ায়, দ্রুত নিচে আয় আমার রুমে, তোর জন্য একটা গিফট রেখেছি, দ্রুত আয়, আমি যাচ্ছি। বলে অব্র পদচারণ মিলিয়ে যায় ছাদের প্রান্তে। চারপাশে একবার চোখ বুলিয়ে নেয় ওহু। কপাল চাপড়ে দেয় নিজের। অতঃপর ব্যাকুল পায়ে নিচে নামতে শুরু করে। ওহু একরাশ হাসি মিশ্রিত। আর বানানোর পরিস্থিতি সামাল দেয়। সুযোগ বুঝে নিজেকে ছাড়িয়ে দ্রুত এগিয়ে যায় অব্রের কক্ষে। পথে যেতে যেতে মনে মনে ঝাপসা চোখে ছুঁয়ে যায় অব্রকে বহুবার। কিন্তু কক্ষে পা রাখার মুহূর্তেই ঘটে যাওয়া অপ্রত্যাশিত এক ঘটনা। হঠাৎ কেউ তার হাত টেনে ধরে। বুকে উঠার আগেই যেন পুরুষালী অবয়ব তার নিঃশ্বাস জড়িয়ে নেয়। ওহু চমকে তাকায় ভীষণভাবে। ঠোঁটে শব্দ ছুঁয়ে বলে ওঠে, হুশ, কিপ সাইলেন্ট। অব্র কিছুটা সুর শুনেই শান্ত হলো যেন ওহু। কিন্তু ওহু তাকে যেভাবে আটকে রেখেছে, তাকে যে সে ছাড়তে ছটফট করছে। হঠাৎ আকস্মিক মুহূর্তে অব্রের ঠোঁটে সে বসে যায় ওহুর ঘাড়ে। কামড়টা তো জোরে দেয় যে ওহুর সারা শরীর কেঁপে ওঠে। ব্যথায় শরীর অবশ হয়ে আসে।
খাটটা যেন শীতল হয়ে আসে, ঘন নিঃশ্বাসে তলিয়ে ওঠে সে। আপনার গিফট এই। অব্র ঠোঁট ডলে নেয়, মুখের কোণে চিলতে হাসি উপহার দিয়ে বলে, যা এবার ওড়না পরে নে। এই বলে অব্র কক্ষ ত্যাগ করে। ওহু দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর কপাল চাপড়ে ঘাড়ে হাত রাখে যন্ত্রণায় ভরে। আয়নার সামনে দাঁড়ায় ওহু, মাথা ঘুরিয়ে দেখে পেছনের ঘাটটা লালচে দাগ হয়ে আছে, রক্ত যেন জমাট বেঁধে গেছে। উৎসবের রঙে রাঙিয়ে ওঠে চারপাশ, একে একে সবাই এসে শিফার গায়ে কাঁচা হলুদ লাগাচ্ছে, ছবি তুলছে। মুখে না বলা শত কথার এক অজানা শূন্যতা যেন আশাফের মনে। শিফা আপুকে হলুদ লাগাতে হবে। ভাইয়া চলো বলে আশফি ডাকলো আশাফকে। তার শুভ্র সাজ, অনিবার্য দূরত্ব একসাথে ভর করেছে তার মনে। এর মাঝে অব্র এগিয়ে আসে, মুহূর্ত ব্যাঘাত ঘটায়। আশাফ হলুদ দেবে না, ও এখানে আমার সঙ্গে যাবে, একটা জরুরি কাজ আছে, তুই যা বলে অব্র আশাফকে নিয়ে গেল। তোর হলুদ লাগানোর দরকার নেই, এতে করে আরো কষ্ট পাবি। এতক্ষণ থেকে আশাফ হাসি মুখে ছিল, চোখে একরাশ নরম স্মৃতি। আরে না, কিছু হবে না, শিফার সঙ্গে আমার একটা ছবিও নেই, একটা ছবি তুলে দিস তো। এই বলে আশাফ আস্তে করে এগিয়ে গেল স্টেজের দিকে। তার প্রিয়বতীর শুভ্র সাজে পথে যেতে যেতে এক পাশে রাখা সাউন্ড বক্সে থেমে থেমে গান বাজছে। প্রিয়বতীকে তার মনের কথা জানাবে। আশাফ দীর্ঘ শ্বাস ছেড়ে এগিয়ে শিফার কাছে শেষবারের মতো ছুঁয়ে কাঁচা হলুদ। দিল লাগা লিয়া मैंने तुमसे प्यार करके तुमसे प्यार करके तुमसे प्यार करके दिल लगा लिया। রাত নেমে এসেছে খানমহলে চতুর্দিকে, আষ্টেপৃষ্টে জড়িয়ে কাল রাতের আধারটুকু, হৃদয়ের ভগ্ন সবকিছু। দুজনের হাতে মদের বোতল। অব্র আর আশাফ তা নিয়ে বসে ছাদে, স্বপ্নের এক বিষণ্ণতা। হঠাৎ করে আশাফ একটু হেলে একটু দুলে এক চুমুক মদে ছুঁয়ে। ভালোবাসা কি? অব্র কিছুক্ষণ চুপ রইল, পরক্ষণে ঠোঁটে ছুঁয়ে দিয়ে মদের বোতল কয়েক ঢোক গিলে চোখে জমে থাকা কষ্টগুলো মিশ্রিত নেশায়। বলতে পারি কেউ কোনোদিন আমায় ভালোবাসেনি, তো তাই বলতেও পারি না। আশাফ হালকা সে মাথা নিচু করলো, তার পকেটে হাত ঢুকিয়ে কিছু খুঁজতে লাগলো। মনে পড়লো শিফাকে দেওয়া সেই চিঠির কথা। যখন আশাফ শিফাকে হলুদ ছোঁয়ালো, তখন সে তার হাতে একটি চিঠি গুজে দিয়ে এসেছিল। চিরকুটটা দিতে চেয়েছিল, সেই চিরকুটটাই বের করলো। দেখে কাগজের ভাঁজে ভাঁজে মরে গেছে, তবুও ধরে আছে। ভালোবাসার হাসি আড়ালে ধীরে ধীরে আশাফ তাকালো অব্রের দিকে। অব্র অবাক চোখে পরখ করলো। আশাফের চোখে জল টলমল করছে। যতই হোক, সেই চিঠিটা শিফার কাছে থেকে পাওয়া শেষ বিদায়, শেষ কথা। কারণ আশাফ যখন শিফাকে চিঠি দিয়েছিল, শিফাও তখন আশাফকে একটু ছোট্ট চিরকুট দিয়েছিল। ছাদের নির্জনতার মাঝে হঠাৎ করে অব্র মদের বোতল তুলে কর্নিশের ওপর রাখলো। মস্তিষ্ক হঠাৎ অব্র খেলে গেল যেন নিজের অস্তিত্বর অন্য কিছু। আস্তে আস্তে পকেট থেকে ফোন বের করে লক বাটন চাপে স্ক্রিনে চলে উঠে আলো। চন্দ্রবালার সঙ্গে সদ্য ধারণ করা কিছু আগের মুহূর্তের একটি ছবি। অব্রের দৃষ্টি নামলো একটি মাত্র চিহ্ন। কিছু মুহূর্ত আগে সবাই মেহেদি লাগাতে ব্যস্ত, এক পাশে বসে আছে অব্র। ঠিক তখনই হঠাৎ আশাফ তাকে টেনে নিয়ে গেল। অব্র একটু বিরক্ত হয়ে আওড়ালো, কি করছিস? টেনে আনলি কেন আমাকে? আশাফ ক্ষীণ হাসি ছুড়ে বলে, দাঁড়া একটু দরজার কাছে। পরক্ষণে আশাফ দ্রুত এগিয়ে বিউটিশিয়ানের কানে ফিসফিস করে বলল। অব্র কিছু বুঝে ওঠার আগে আশাফ অব্রকে জোর করে বসিয়ে আচমকা অব্র চমকে ওঠে। ভুরু কুচকে তাকে দেখে সে বিউটিশিয়ান তার হাতে তালুতে এ অক্ষর লিখে দিয়েছে মেহেদি দিয়ে। নিশদ অন্ধকারে ধীরে ধীরে নামতে শুরু করেছে। চারপাশ নিঃসঙ্গ হয়ে গেছে, কেবল ঝিঝি পোকার কর্কশ ঢাক একটানা শব্দ কানে ভেসে আসছে। চূড়ান্ত নেশাগ্রস্ত অব্র, চোখ দুটো লাল, তাকিয়ে রয়েছে হাতে লেখা সেই অক্ষরের দিকে। নিজের হাতে খোদাই করা লেখা ওহু এ। অব্র নিশ্চিত হতে চায়, দ্রুত পায়ে এগিয়ে যায়, দৃষ্টি ঝাপসা। সেই চোখের স্পষ্টতা, সকল ছবি, সকল প্রতিচ্ছবি যেন হারিয়ে যায় এই নেশাগ্রস্ততার মাঝে। সে কেঁপে যা আঙুলের ডগা ছুঁয়ে চন্দ্রবালার চিবুক। নেশা ঘোড়ায় হারিয়ে যায় অব্র। হঠাৎ টের পায় সে যা ছুঁয়েছে তা কল্পনায় নয়, সত্যি তার সামনে ওহু দাঁড়িয়ে। তৎক্ষণাৎ প্রবল ধাক্কা দেয় নিজের মনকে। ওহুর আগের দিনের গন্ধটা নাকে আসতে নাক কুঁচকে নেয়। ক্লান্তিতে নিঃশ্বাসের শব্দ যেন ফাঁকা হয়ে যায়।
রাতের ধ্বনি নিস্তব্ধতা। আপনি ছাদে? রাত তো প্রায় 3টা বাজে। নেশা করছেন আপনি? অনেক বেশি। অভ্র চমকালো, সরে আসে কিছুটা ওহুর নিকট হতে, খানিকটা খাপা খাপা হাতে পিছিয়ে মুখ ঘুরিয়ে ফেলে। তুই এখানে কেন? আমি ঠিক নেই নিচের মধ্যে। আমি নেই ওহু। একটু ধপ করে ঢলে পড়ে, তৎক্ষণাৎ ছুটে আসে ওহু, দুহাত বাড়িয়ে ঠেকিয়ে অভ্রকে মাটি থেকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে। কিন্তু অপরের বলিষ্ঠ শরীর বেশিক্ষণ ধরে রাখতে পারে না, ক্লান্তিতে হাঁটু ভাঁজ করে সাথে সাথে। ওহু অপরের মাথা নিচের কোলে তুলে নেয়। তুই যা এক্ষুনি, আমি নিজের ঘরে নেই ওহু, যা। ওহু চুপ করে তাকিয়ে কিছুক্ষণ শীতল গলায় আওড়ায়। আপনাকে কি আমি তাহলে এভাবে ফেলে রেখে যাব? আশা পূর্বের ন্যায় ওয়াসিফ ভাইকে ডাকি। কথা শেষ করার আগে চমকায় অভ্র, কাপা হাতে ছুঁয়ে দেয় ওহুর ঠোঁট, স্পর্শ করে তাকিয়ে নেশে ধরা ভারী কণ্ঠে। কথা বলা শেষ মুহূর্তে পূর্বের দিকে দৃষ্টি আটকায় অভ্রের ডান হাতের তালুতে নিচে। ওহুর নজর আটকে যায় অস্পষ্ট লেখা সেই অক্ষর এ। ওহু কেঁপে ওঠে, নিঃশ্বাস আটকে গেছে, বুকের ভেতরটা চেপে ধরেছে পাঁজর। তা সত্ত্বেও অক্ষরে অস্পষ্ট লেখা সেই অক্ষরটি আহড়াতে যাচ্ছে। কিছু মনের জন্য যেন অক্ষরটা নিজের মনে ধরে রাখতে চাচ্ছে। কে এ? আমার নামের প্রথম অক্ষরও তো এ, কিন্তু আমার নাম তিনি কেন খোদাই করে লিখবে, ভাবছে ওহু। 14 সেপ্টেম্বর 2023 দুপুর 12টা বাজতে চলেছে। বিয়ের ক্ষণ ক্রমশ ঘনিয়ে আসছে। খানমহলে শতাব্দী পুরনো পুকুরঘাট থেকে আনা জল দিয়ে শিফার গায়ে হলুদের ম্লানশূন্য স্নান হয়ে গেছে। তেলের সংমিশ্রণে পুরনো রীতিনীতির সুবাস মিলিয়েই যেন সব করেছে তারা। অতিথিরা একে একে আসতে শুরু করেছে। অনেক ইতিমধ্যে এসে গিয়েছে। এই বিশাল আয়োজনে তদারকি করছে অভ্র নিজে। যদিও খানমহলে চাকর বাকরের অভাব নেই, তবুও নেশায় বুঁদ হয়ে ঘুমিয়ে থাকলেও সজাগ হওয়া মুশকিল ছিল। তবে আজ বিয়ে, সেই হিসেবে যেন একটু বেশি চটদপা রেডি হয়েছে অভ্র। মহলের বাগানে তদারকি শেষে মহলের দিকে পা বাড়ায়। পাশে এক যুগ পুরনো ছায়া ঘেরা সেই গাছের বেঞ্চিতে চুপচাপ বসে আছে ওহু। ওহুর ভেতরে গম গম করছে, অনেকটা মাথা ধরে আসে, যার দরুন সে এখানে নির্জনতায় বসে আছে। একটু পরে নিহা, আশফি, পুষ্প সকলেই তৈরি হয়ে আসে। অভ্রের পরনে শর্ট হাতার গেঞ্জি, সুঠাম বাহুতে রেখা যেন স্পষ্ট, শিরাগুলো টান টান করছে ঘামে ভেজাতা। শশীক্ষণাৎ হাঁক ছুড়ে, আপনাকে আমি কিছু বলতে চাই। অভ্র পিছু ঘুরে তাকায়। অভ্রের গলা রূঢ়তা মিশ্রিত। শশী সংকুচিতভাবে, আলাপ, আপনাকে আমার খুব ভালো লাগে। আপনাকে বিয়ে করতে চাই। উইল ইউ ম্যারি মি, মিস্টার খান? তৎক্ষণাৎ ঘর কাত করে পাশের বেঞ্চে বসা ওহুর দিকে তাকায়। চন্দ্রবালা সেই দৃষ্টি কিছুটা টলকায়, মুহূর্তে গম্ভীরভাবে আওড়ায়, মজা করার মতো ইউজলেস সময় আমার নেই। শশী কিছুটা জেদ ধরে ওহুকে টেনে এনে কথা সাক্ষী আনে, ন্যাকামি ভরা কণ্ঠে বলে, ওহু বলো না তুমি কিছু। আমি সত্যি বলছি। উনি মজা ভাবছে কেন? ওহু, এখান থেকে তুই যা। ওহু হতভম্ব হয়। সেটা বুঝে উঠতে পারে না। হঠাৎ অভ্র ধমকে মাঝেই যেন কেঁপে ওঠে সে। শশীর মুখে বিজয়ের হাসি, কিন্তু সেটা স্থায়ী হলো না। ওহু চলে যেতেই হঠাৎ অভ্র ঠান্ডা হুঁশিয়ার, শোনো মেয়ে, আমার বংশ ভালো, তবে আমি না। শশী থমকালো, ঠোঁট বাঁকালো। আপনি কোথা থেকে খারাপ? সব দিক থেকে আমি খারাপ, বুঝতে পেরেছ? কোনো এক নারী জন্ম হতেও আমি এই অধিকারী বন্দী। আমার মালিক এর সাথে বিশ্বাসঘাতকতা করা আমার পক্ষে দুরস্ত। শশী চোখে যেন বিষময় ছুটে এলো। কে আপনার সেই মালিক? অভ্রের সোজাসাপটা উত্তর দেয়, সেটা তোমার জানার প্রয়োজন নেই। আর হ্যাঁ, আজকের পর থেকে আমার আশেপাশে ঘোরাফুরি করো না। যদি কোনো কারণে আমার নাম শুনতে পাও, আশপাশ থেকে সে স্থান থেকে সরে যাবে। এই বলে অভ্র আঙ্গুল উঁচিয়ে ক্ষিপ্ত নয়নে শশীর দিকে তাকালো।